গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যাপাসিটরের মেন প্রিন্সিপাল, তার প্র্যাকটিক্যাল। আজকে আমরা ক্যাপাসিটরের যে মেন প্রিন্সিপাল অর্থাৎ মূল নীতি, তার প্র্যাকটিক্যালটা দেখব। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ক্যাপাসিটরের মূল নীতির যে থিওরি, সেই থিওরি পার্টটা অর্থাৎ মেন প্রিন্সিপালের থিওরি পার্ট, এবং এর আগে আমরা দেখেছিলাম ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর অর্থাৎ কার্যনীতি। তো আমরা কখনো কার্যনীতির সাথে এই মূল নীতিকে মিলিয়ে ফেলবো না, গুলিয়ে ফেলবো না, ঠিক আছে? কার্যনীতি যে ঘটনাটা, সেটা ছিল এই মূল নীতিকে ব্যবহার করে তার যে কার্য সেটাই। অর্থাৎ এই মূল নীতিটা আসলে আমরা থিওরি পার্টে দেখেছিলাম যে এটা হচ্ছে একটা চারিত্রিক গুণাবলী, ক্যাপাসিটরের বিভিন্ন চারিত্রিক গুণাবলী, এবং ক্যাপাসিটরকে আমরা কিভাবে ট্রিট করব সেটা হচ্ছে এই মূলনীতির মধ্যে পড়ছে। সুতরাং কার্যনীতি এবং মূলনীতি এই দুটোর মধ্যেই স্বল্প একটু পার্থক্য রয়েছে। কার্যনীতির অর্থাৎ চার্জিং, ডিসচার্জিং, সে কিভাবে কাজ করছে, কিভাবে চার্জ হচ্ছে, এটা। মূলনীতিটা কি জিনিস? মূলনীতিটা হচ্ছে একটা বাক্যের অক্ষরের মতো, এবং কার্যটা হচ্ছে সেই বাক্যটি, ঠিক আছে? তো এদের মধ্যে সম্পর্কটা ঠিক সেরকম। একটা অক্ষর বা শব্দ, সেটা হচ্ছে মূলনীতি, এবং সেটা দ্বারা যখন একটা সেন্টেন্সকে তৈরি করা হয়, যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। অর্থাৎ মেন প্রিন্সিপাল এবং ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে সম্পর্কটা ঠিক সেরকম। আজকে আমরা দেখব এই ধারক এবং ধারকত্বের যে ধারকের যে মূল নীতি, সেই মূল নীতিগুলো প্র্যাকটিক্যালি দেখব যে কতটা সত্য। তো আমরা এর আগের দিন যে থিওরি পার্টটা দেখেছিলাম, তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো এবং ওই নোটসটি না পড়ে থাকো, তোমরা অবশ্যই এর আগের ভিডিওটি দেখো, মেন প্রিন্সিপাল থিওরি ক্যাপাসিটরের। সেক্ষেত্রে আমরা টোটাল 5টা যে নীতি, সে নীতি আলোচনা করেছিলাম। আজকে আমরা এই 5টা নীতির মধ্যে কিছু কিছু জিনিস আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব, বুঝবো, যাতে করে ওই মূল নীতিগুলো তোমাদের ভুলতে অসুবিধে হয়। ওকে, তোমরা যাতে করে এই মূলনীতিগুলো খুব ভালো করে বুঝে নিতে পারো, তোমাদের ভবিষ্যতে কখনো যাতে কোনোভাবে এই ক্যাপাসিটরের চারিত্রিক গুণাবলীকে নিয়ে কোনো রকমভাবে সন্দেহ প্রকাশ করতে না হয়। ক্লিয়ার? কারণ এই ক্যাপাসিটার, ইন্ডাক্টর এবং রেজিস্টার, এই 3টে কম্পোনেন্ট যখন আমরা পড়বো, এরা কিন্তু একে অপরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এই যে ক্যাপাসিটার, আমরা রেজিস্টার পড়েছি, শুধু কি রেজিস্টারই রেজিস্ট করতে পারে কারেন্টকে? এটা কিন্তু নয়, ক্যাপাসিটারও কিন্তু কারেন্টকে রেজিস্ট করতে পারে, ইন্ডাক্টরও কিন্তু কারেন্টকে রেজিস্ট করতে পারে। অর্থাৎ কারেন্টের ফ্লোকে বাধা দেওয়া কিন্তু ক্যাপাসিটারও করতে পারে, ইন্ডাক্টরও করতে পারে, আবার রেজিস্টরও করতে পারে। সুতরাং রেজিস্ট্যান্স প্রদান করার ক্ষমতা শুধুমাত্র রেজিস্টরের নয়, এদের সকলের রয়েছে। তবুও এদের কিন্তু আলাদা আলাদা নাম, ক্যাপাসিটার, ইন্ডাক্টর। কেন? এগুলো কিন্তু এদের যে চারিত্রিক গুণাবলী, সেগুলো সম্পূর্ণরূপে খুব ভালো করে বুঝে নেওয়ার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আচ্ছা, এই 3টে কম্পোনেন্টই তো কারেন্টকে ফ্লোকে বাধাপ্রাপ্ত করে, তাহলে কি এই 3টে কি আমরা রেজিস্টার বলতে পারি না? কেন বলতে পারি না বা কেন বলি না, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করব এই প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি কম্পোনেন্ট পড়াশোনা করার পর। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমরা রেজিস্টরটা পড়েছি, এই প্লেলিস্টে ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্সটা কমপ্লিট করে নিয়ে আমরা ইন্ডাক্টর এবং ইন্ডাকটেন্স আলোচনা করব। তারপর তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে, এবং আলাদাভাবে আমি এই 3টের সম্পর্ক তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আসা যাক আজকের এই পড়াশোনার মধ্যে। আমি ধরে নিচ্ছি যে তোমরা এর আগের ভিডিওগুলি সম্পূর্ণরূপে দেখেছো এবং বুঝেছো, তার উপর বেশ করে আজকের এই প্র্যাকটিক্যাল। ঠিক আছে? তো আমরা এর আগে থিওরি পার্টের ছোট্ট একটা রিভিশন করিয়ে নিই, তা না হলে প্র্যাকটিক্যালটা বুঝতে তোমাদের বেশ অসুবিধা হবে। তো থিওরি পার্টে আমরা দেখেছিলাম ধারকের মূলনীতিতে যে কি কি মূলনীতি ছিল, যে ধারকের আধান যে কোনো একটা প্লেটে যে স্টোর থাকবে সেটাকে আমরা ধরবো, দুটো প্লেটে যে চার্জ থাকবে সেই দুটো প্লেটকে আমরা একসাথে ধরবো না। আর ধরেছিলাম কি, আদর্শ ধারকের বিভিন্ন গুণাবলী আমরা দেখেছিলাম, ধারকের বিভবের যে ঊর্ধ্বসীমা সেটা নিয়ে আলোচনা করেছিলাম, আহিত পরিবাহী মাত্রই যে ধারক সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং বর্তনীতে ধারকের চিহ্ন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই প্র্যাকটিক্যালে ঠিক সেরকমভাবেই আমরা দেখব প্রত্যেকটা পার্টকে। তোমরা দেখো যে আমরা প্রথমে যে জিনিসটা আলোচনা করেছিলাম, যে ধারকের যে মূলনীতিতে ধারকের আধানের ওপর, তো আমরা ধারকের আধান সম্পর্কে বিশদে জানব। তো তোমরা এই যে সেটআপটা দেখতে পাচ্ছ,
এখানে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে সাদা রঙের যে প্লেটটি রয়েছে এটি হচ্ছে একটা প্লেট এবং তার নিচে হচ্ছে প্যারালালে আর একটা প্লেট রাখা রয়েছে। এই যে সজ্জাটা, এই সজ্জাটাকে আমরা বলবো কি ক্যাপাসিটর। ওকে, অর্থাৎ এই সজ্জাটা যে প্রপার্টি বা যে ধর্ম প্রদান করবে সেই ধর্মটাকে আমরা কি বলবো, ক্যাপাসিটেন্স। এখানে রয়েছে কি ভোল্টেজ, ঠিক আছে, এই ভোল্টেজটা -1.5 থেকে শুরু করে +1.5 পর্যন্ত দেবে, ঠিক আছে, এবং এটা অ্যাকচুয়ালি আমরা এটাকে 0 থেকে +1.5 পর্যন্ত বা 0 থেকে -1.5 ভোল্ট পর্যন্ত আমরা কিন্তু প্রদান করার ক্ষমতা রাখতে পারি। ওকে, কারণ আমার কাছে এই সোর্সটা রয়েছে, এটাই হচ্ছে সেই সোর্স, ভোল্টেজ প্রদানের সোর্স। ওকে, এবং এইখানে দেখো এটা হচ্ছে ক্যাপাসিটারের কানেকশন। আমরা ব্যাটারির সাথে এটা কানেক্ট করতে পারি, নাও করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এবং আমরা এর আগে দেখেছিলাম যে ক্যাপাসিটারে ক্যাপাসিটেন্স ভ্যারি করার জন্য যে যে জিনিসগুলো লাগে, যে যে ফ্যাক্টরসগুলো লাগে, তার মধ্যে এক্ষেত্রে দুটো ফ্যাক্টরস রয়েছে। একটা হচ্ছে এই প্লেটের ক্ষেত্রফল, সেটাকে আমরা বৃদ্ধি বা হ্রাস করতে পারি। এটা ধরে টানলে বেড়ে যাচ্ছে ক্ষেত্রফল, এটা ধরে কমালে কমে যাচ্ছে ক্ষেত্রফল। আবার এদের যে সেপারেশন, দুটো প্লেটের মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা ওপর নিচে উঠিয়ে নামিয়ে কিন্তু ক্যাপাসিটারের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। আমরা এটা দেখব। তো ফার্স্ট আমরা এক্ষেত্রে যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে, দেখো আমরা এক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি 0.44 পিকোফ্যারাড, ঠিক আছে, এইটা কিন্তু ফিক্সড। আমরা ভোল্টেজ বাড়াই বা কমাই, তার সাথে ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তো ক্যাপাসিটেন্সের ভ্যালু কার ওপর চেঞ্জ হচ্ছে, এই প্লেটের যে সেপারেশন সেটার উপরে। দেখো আমি সেপারেশনটা বৃদ্ধি করছি, ক্যাপাসিটেন্স কমে যাচ্ছে, আবার সেপারেশনটা কাছাকাছি নিয়ে আসছি, দুটো প্লেটের মধ্যবর্তী দূরত্ব কমাচ্ছি, ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। আবার এই প্লেট দুটির ক্ষেত্রফল যখন আমি বৃদ্ধি করছি, ক্যাপাসিটেন্সের ভ্যালু আরও বাড়ছে, এবং ক্ষেত্রফল যখন আরও কমাচ্ছি, ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু আরও কমছে। ক্লিয়ার? অর্থাৎ ক্যাপাসিটেন্সের ভ্যালুটা শুধুমাত্র এই প্লেটের ক্ষেত্রফল এবং এই দুটো প্লেটের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করছে। এছাড়াও আর একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক মিডিয়াম। তো এক্ষেত্রে আমি সেই সজ্জাটা দেখাচ্ছি না, আমি নেক্সট একটু পরেই দেখাচ্ছি সেই জিনিসটা। ওকে, তো আপাতত তোমরা এটা ধরে নাও যে দুটো প্লেট রয়েছে, দেখতে পাচ্ছ এতে মাঝখানে যে গ্যাপ, ডাইইলেকট্রিক মিডিয়াম হিসেবে বাতাস কাজ করছে, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে ক্যাপাসিটরের ভ্যালুটা জাস্ট এরকমভাবে ধরছি। ওকে, প্লেটের ক্ষেত্রফলটা একটু বাড়িয়ে দিলাম, এই দুটো প্যারালাল প্লেট রয়েছে, এদের ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 0.37 পিকোফ্যারাড। আমি এটাকে নিয়ে অত ঘাঁটবো না। তোমরা এই যে এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেটা হচ্ছে ডিপেন্ডিং ফ্যাক্টরস, সেই ফ্যাক্টরসগুলোর উপরে তোমরা বেশ রিভিশনটা করে আমি তোমাদের করিয়ে দিলাম। এতে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আর একটা কন্ডিশন এখানে কি রয়েছে, টপ প্লেট চার্জ, অর্থাৎ একদম টপ প্লেট, যে ওপরের যে প্লেট, শুধুমাত্র সেই প্লেটের চার্জটাই কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু নিচের প্লেটের চার্জটা এখানে উল্লেখ নেই। কেন নেই? এটাই তো প্রশ্ন। এটাই হচ্ছে ধারকের মূলনীতির প্রথম নীতিটা আমরা আলোচনা করেছিলাম, যে আমরা কি করব, এই যে ক্যাপাসিটরের যে প্লেটগুলোতে যে চার্জ স্টোর হবে, সেই চার্জগুলোর মধ্যে শুধুমাত্র প্রথম প্লেটের যে চার্জ সেটাকেই আমরা কি করব, স্টোর করব, সেটাকেই আমরা কি করব, খাতাতে নোট ডাউন করব। অথবা আমরা বটম প্লেটের চার্জটাকে নেব, যে কোনো একটা, এনি ওয়ান, টপ প্লেটও নিতে পারি, আমরা এখানে বটম প্লেটও নিতে পারি, বাট এনি ওয়ান, যে কোনো একটা নেব। তার কারণ কি? তার কারণ তোমরা দেখো, আমি এখানে যখন এই ভোল্টেজটাকে বাড়ালাম, তখন দেখো এখানে উপরে চার্জ স্টোর হয়ে গেল, এখানে পজিটিভ হলো, নিচে কি হলো, নেগেটিভ হলো। নিচে কি কোথাও একটা পজিটিভ আছে দেখতে পাচ্ছ? কোথাও ধনাত্মক আধান রয়েছে? নেই। উপরে কোথাও নেগেটিভ আধান রয়েছে? ঋণাত্মক আধান কোথাও রয়েছে? নেই। কেন নেই? তার কারণ এই প্লেটের ওপরে শুধুমাত্র পজিটিভ থাকবে এবং অপর প্লেটের ওপরে শুধুমাত্র নেগেটিভ থাকবে, অথবা উল্টো, ওপরের প্লেটে শুধুমাত্র নেগেটিভ থাকবে এবং নিচের প্লেটে শুধুমাত্র পজিটিভ থাকবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে ধর্ম, যে এই যে প্লেটটা বটম প্লেট, এই বটম প্লেটের মধ্যে যে পরিমাণ পজিটিভ থাকবে, এই টপ প্লেটের মধ্যে কিন্তু সম পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে, কখনো মানে উল্টো হবে না, ঠিক আছে। মানে কি, এখানে যদি 10টা থাকে, এখানে কখনো 9টা হবে না, এখানে 10টাই থাকবে। এখানে যদি 12টা থাকে, এখানে কিন্তু কখনোই 9টা থাকবে না, এখানেও কিন্তু 12টাই থাকবে। অর্থাৎ এই যে ক্যাপাসিটরের টোটাল সজ্জা, এই সজ্জাতে এই ওপরের প্লেটে যদি এই যে নেগেটিভ যে আধান, সেই নেগেটিভ আধান যদি 12 কুলম থাকে, এই নিচেও কিন্তু পজিটিভ আধানও 12 কুলম থাকবে। এবার যেহেতু দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই আমরা যদি দুটো আধানকে একসাথে যোগ করি তাহলে টোটাল আধানকে বের করতে যাই, তাহলে ভ্যালুটা আসবে কি 0। কারণ +12 -12 কি হবে, 0। এই পজিটিভের জন্য +12, নেগেটিভের জন্য -12, সুতরাং হবে 0। তো তোমরা একটা জিনিস দেখো, এক্ষেত্রে দেখো টপ প্লেটের চার্জ, সেটা দেখো ব্লু কালারে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, অর্থাৎ উপরের প্লেটটা দেখো ব্লু কালারের নেগেটিভ। আমরা যখন এটাকে উঠিয়ে দিয়ে উপরে পজিটিভ দেব,
তাহলে কি হবে দেখো, পজিটিভটা কি রেড কালার, তাই এক্ষেত্রে দেখো টপ প্লেটের চার্জটা কি রেড কালার দিয়ে দেখানো হচ্ছে, এবং এখানে কিন্তু এই চার্জটা কোথাও পজিটিভ নেগেটিভ কিন্তু নেই, এখানে শুধুমাত্র কালার দিয়ে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, এটা যদি আমরা পজিটিভ বলতাম, যদি এটা উল্টে দিতাম তাহলে কি এটা নেগেটিভ হতো, কিন্তু চার্জের ভ্যালু অবশ্যই নেগেটিভ পজিটিভের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আমরা কখনো কিউ ইকুয়ালস টু আমরা ওইভাবে নেগেটিভ পজিটিভ লিখবো না। আমরা কি লিখবো, শুধুমাত্র কত কুলম্ব যে কোনো একটা প্লেটে স্টোর আছে সেটা কি আমরা কিন্তু লিখবো। ঠিক আছে, এবং এই যে উপরের নেগেটিভটার যে কালার, সেই কালারটাকে দিয়ে এখানে ডিনোট করা হয়েছে যে এটা নেগেটিভ চার্জ রয়েছে টপ প্লেটে। ওকে, এবং আমরা যখন এটাকে উল্টে দিলাম তখন সেটা কি হচ্ছে, পজিটিভ চার্জ রয়েছে এই লাল এই টপ প্লেটটার উপরে, তাই শুধু সেটাকে দেখাচ্ছে, অর্থাৎ যে কোনো একটা প্লেটে চার্জ কিন্তু শো করছে। আমরা কিন্তু এখানে দুটো প্লেটের চার্জ কিন্তু এখানে লেখা নেই, যদি এরকম হতো, যদি আলাদা হতো দুটো প্লেটের চার্জ, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে টপ প্লেটের চার্জও দেখাতো, তার পাশাপাশি বটম প্লেটের চার্জও কিন্তু এখানে দেখিয়ে দিত, কিন্তু সেটা কি দেখাচ্ছে না। অর্থাৎ এই যে চার্জ স্টোর আধান যে সঞ্চিতকরণের যে প্রক্রিয়া, সেক্ষেত্রে যখন আধান স্টোর হবে সেই ক্ষেত্রে আমরা দুটো ক্যাপাসিটারের যে দুটো প্লেট, সেই দুটো প্লেটের মধ্যে যে কোনো একটা প্লেটে যে পরিমাণ চার্জ স্টোর হবে সেটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করব, সেটাকে কিন্তু আমরা ধরে নেব, সেটাকে কিন্তু আমরা লিখবো। তার কারণ তোমরা নিজেরা বোঝো, এখানে পজিটিভ আছে, যতগুলো পজিটিভ নিচে ততগুলো নেগেটিভ, তাহলে দুটোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে তো জিরো চলে আসবে। আমি থিওরিতে বলেছিলাম তোমাদের একটা বাঁ হাতে যদি দুটো চকলেট থাকে, ডান হাতে দুটো চকলেট থাকলো, তাহলে টোটাল কতগুলো হলো, 4টে হলো, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা নয়। ক্লিয়ার? এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে এখানে যেরকম পজিটিভ রয়েছে এখানেও সেরকম নেগেটিভ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডান হাতে শুধু চকলেটগুলো আছে আর বাঁ হাতে চকলেটের খোসাগুলো রয়েছে। ঠিক আছে, চকলেটের প্যাকেটগুলো রয়েছে, তাহলে কি টোটাল কতগুলো চকলেট থাকলো, সেই 2 থাকলো। মানে ব্যাপারটা ঠিক এই রকম টাইপের, কারণ আমরা জানি ইলেকট্রন আর হোলসের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ইলেকট্রনের অ্যাবসেন্স মানে হোলস, তাই তো, এটা আমরা জানি। তো এরকমভাবে তোমরা ভাবতে পারো, যদি তোমরা এভাবে ভাবতে তোমাদের অসুবিধা হয় তোমরা অত ডিপে ভাবার দরকার নেই, তোমরা জাস্ট পজিটিভ নেগেটিভ আধান দিয়েই তোমরা কিন্তু ভাবো। ঠিক আছে, যে এখানে পজিটিভ আধান রয়েছে, যত সংখ্যক পজিটিভ আধান তত সংখ্যক নেগেটিভ আধান, তাই এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পজিটিভ আর নেগেটিভ যেহেতু দুটো বিপরীতমুখী একটা আধান, সেহেতু একে অপরকে নিউট্রালাইজ করে দেবে, সুতরাং জিরো হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, সুতরাং যে কোনো একটা প্লেটের চার্জকে আমরা কালেক্ট করব, একটা প্লেটের চার্জকে আমরা দেখব। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার আসি আদর্শ ধারকের ক্ষেত্রে। আদর্শ ধারক কি জিনিস? আদর্শ ধারকে এটা বলা হয় যে যখন আমি কোনো একটি ক্যাপাসিটার, এই যে একটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটাকে যখন আমি চার্জ করে দিলাম, যখন আমি 1.5 ভোল্ট চার্জ দিলাম, তাহলে কি হবে, তাহলে এই যে আমি এক্ষেত্রে এই যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারের অ্যাক্রসে আমার চার্জ কত আসবে, 1.5 ভোল্টই আসবে, তাই তো। দেখো এসে 1.5 ভোল্ট, না একটু কম এসেছে, একটুও কম আসেনি, মানে এখানে যেটা 1.5 ভোল্ট রয়েছে সেটাই কিন্তু এখানে 1.5 ভোল্ট হয়ে গেছে, তাই তো। বোঝা গেল? এই ক্ষেত্রে যে পরিমাণ বিভব আমি ক্যাপাসিটারকে দেব চার্জ করার জন্য, সমবিভবে ক্যাপাসিটার কিন্তু চার্জ হবে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যখন আমি ব্যাটারি থেকে ক্যাপাসিটারটাকে ডিচার্জ করে নেব, ব্যাটারি থেকে ক্যাপাসিটারের সংযোগ বিচ্ছিন্ন করে নেব, তখনও কিন্তু দেখো 1.5 ভোল্ট চার্জ কিন্তু ক্যাপাসিটারে রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, দেখো আমি কিন্তু এই যে ব্যাটারি টার্মিনাল এটা কিন্তু অফ, ব্যাটারি, এবার যদি আমি ব্যাটারির ভোল্টেজ 0 করে দিই, দেখো 0 করে দিলাম, অর্থাৎ আমি যদি এক্ষেত্রে ব্যাটারির যে টার্মিনাল, সেই ব্যাটারি টার্মিনালে ভোল্টেজ কত আছে, তাহলে দেখো 0 ভোল্ট, দেখতে পাচ্ছ তোমরা এখানে 0 ভোল্ট রয়েছে, অথচ ক্যাপাসিটারটার মধ্যে কত রয়েছে, দেখো ক্যাপাসিটার টার্মিনালে রয়েছে 1.5 ভোল্ট, অর্থাৎ এই যে ব্যাটারির যে চার্জ, সেই চার্জটা কি হলো, এক্ষেত্রে এই যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারের মধ্যে স্টোর হয়ে গেল, এবং ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করে দেওয়া সত্ত্বেও, ব্যাটারি ভোল্টেজটাকে 0 করে দেওয়া সত্ত্বেও ক্যাপাসিটারের মধ্যে চার্জটা কিন্তু স্টে করে গেল। দ্যাটস ওয়াই এই ক্যাপাসিটারটা হচ্ছে আদর্শ ক্যাপাসিটার। যদি এরকম না হয়ে এই ক্যাপাসিটারটা চার্জ যদি অটোমেটিক্যালি আস্তে 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 এটা ভোল্টেজটা কমতে থাকতো, এখন 1.5 ভোল্ট আছে, দেখা গেল 2-3 ঘন্টা পর এটা কমে গিয়ে 1.25 ভোল্ট হয়ে গেল, আবার 2 ঘন্টা পর এটা কমে গিয়ে 1 ভোল্ট হয়ে গেল, আবার তার 1 ঘন্টা পর দেখা গেল এটা ভোল্টেজ 0.5 ভোল্ট হয়ে গেল, এরকম করে যদি ধীরে ধীরে কমতে থাকে, দ্যাটস ওয়াই সেটাকে কিন্তু আমরা কখনোই আদর্শ ক্যাপাসিটার বা আদর্শ ধারক বলবো না।
ক্লিয়ার? তাহলে আদর্শ ধারক আমি কাকে বলবো? আদর্শ ধারক আমি সেই ক্যাপাসিটরগুলোকেই বলবো যে ক্যাপাসিটরগুলো ব্যাটারি চার্জ হওয়া সত্ত্বেও, দেখো আমি এখানে যে এই যে 0 ভোল্ট রয়েছে, তো অর্থাৎ এই যে ব্যাটারিটা তার মানে কি? এই ব্যাটারিটা তার মানে শর্ট সার্কিট। আমরা জানি এটা শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট থাকলে তার অ্যাক্রসে ভোল্টেজ 0 হয়। আমি এটাকে টাচ করাবো, তুমি দেখবে ক্যাপাসিটরের ভোল্টেজ 0 হয়ে যাবে। দেখো 0 হয়ে গেল, দেখতে পাচ্ছ? অর্থাৎ কি হচ্ছে, ক্যাপাসিটারটা ডিসচার্জ হয়ে গেল কমপ্লিটলি। এবার যদি আমরা আবার ব্যাটারি থেকে এটাকে সরিয়ে নিই, দেখো এটা 0 ভোল্টই থেকে গেল, ঠিক আছে? এবার যদি আমরা এই ভোল্টেজটাকে বাড়াই, তাও দেখো এটা কি বাড়ছে? বাড়ছে না। কিন্তু ব্যাটারির ভোল্টেজ কত হচ্ছে? দেখো ব্যাটারির ভোল্টেজ 1.5 ভোল্ট কিন্তু হয়ে যাবে। দেখো ব্যাটারি ভোল্টেজ 1.5 ভোল্ট কিন্তু হয়ে গেল। অথচ ক্যাপাসিটরের মধ্যে কোনো রকম ভোল্টেজ স্টোর নেই, তার কারণ ক্যাপাসিটর কানেক্ট করা নেই। এবার যখনই আমরা এই ক্যাপাসিটরটাকে এর সাথে কানেক্ট করে দেবো না, তখনই দেখবে ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে এবং 1.5 ভোল্ট চার্জ নিয়ে নেবে। দেখো চার্জ হয়ে গেল। অর্থাৎ ক্যাপাসিটরটা 1.5 ভোল্ট কিন্তু এক্ষেত্রে চার্জ হয়ে গেল। ক্লিয়ার? অর্থাৎ ক্যাপাসিটরটা কিন্তু এই ব্যাটারির যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কিন্তু অটোমেটিক্যালি স্টোর করে নিল। এরপর যখন আমরা আবার এটাকে সরিয়ে নেব, তখন কি হবে? তখন ব্যাটারির যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আর ক্যাপাসিটরের প্রতি এফেক্ট ফেলবে না। অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে চার্জটা স্টে করে গেল। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা আদর্শ ক্যাপাসিটর। এই আদর্শ ক্যাপাসিটরটা আমরা এইভাবে কিন্তু বুঝবো যে এই ভোল্টেজটা কিন্তু আমি যদি 1 বছর পরেও দেখি ক্যাপাসিটরের মধ্যে, দেখবো এই ভোল্টেজটা এরকমই থাকবে। 1 বছর কেন, একদম বহুত দিন পরেও যদি আমরা চেক করি, দেখবো এই 1 ভোল্টই কিন্তু এর মধ্যে স্টোর থাকবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আদর্শ ক্যাপাসিটর। তো এক্ষেত্রে এই ঘটনাটার জন্য আমরা বাস্তবে যে মার্কেটে যে সমস্ত ক্যাপাসিটার পেয়ে থাকি, তার মধ্যে অনেক ক্যাপাসিটারই রয়েছে এরকম আদর্শ ক্যাপাসিটার, ঠিক আছে? কিছু কিছু ক্যাপাসিটার থাকে যারা অটোমেটিক্যালি চার্জটা সার্কিটের মধ্যে দিয়ে ওটা শর্ট হয়ে যায়, যে দীর্ঘদিন ধরে কোনো সার্কিট যদি অচল অবস্থা থাকে, তো ক্যাপাসিটার তার চার্জকে কি করে, ডিসচার্জ করে দেয়, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাপাসিটারের চার্জ কিন্তু ক্যাপাসিটার মধ্যে স্টোর থাকে। দ্যাটস ওয়াই যখন কোনো টেকনিশিয়ান বা কোনো মেকানিক যখন এই ক্যাপাসিটারগুলোকে নিয়ে নাড়াচাড়া করে, তো সেক্ষেত্রে তাদের উচিত এই ক্যাপাসিটারটাকে ডিসচার্জ করে নেওয়া। তা তোমরাও যখন এই ক্যাপাসিটারগুলোকে নিয়ে নাড়াচাড়া করবে, তোমরা যদি না জেনে থাকো যে ক্যাপাসিটারটা চার্জ আছে না ডিসচার্জ আছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমরা জাস্ট ক্যাপাসিটারটাকে ডিসচার্জ করে দেবে। কিভাবে ডিসচার্জ করবে? মেবি তোমরা এটাকে শর্ট সার্কিট করতে পারো। তো তোমরা যদি মনে করো যে এই ক্যাপাসিটারের মধ্যে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ স্টোর আছে, তো সেক্ষেত্রে শর্ট সার্কিট না করে তোমরা এইভাবে এই সাহায্যও নিতে পারো। কী রকম সাহায্য? তোমরা জাস্ট ভোল্টেজটাকে বাড়িয়ে দিলে, ঠিক আছে, প্লেটের চার্জ সব দিয়ে দিলে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই টপ প্লেটের চার্জ অলরেডি স্টোর হয়ে গেছে। তো এই যে এবার যখন এটাকে সরিয়ে নিলে তোমরা, ঠিক আছে, এটাকে সরিয়ে নেওয়ার পর তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে এইটা ফুল চার্জ হয়ে রয়েছে। তোমরা এবার এই ক্যাপাসিটারটাকে নিয়ে নাড়াচাড়া করতে চাইছো, বা এই ক্যাপাসিটারটা এমন একটা স্থানে রয়েছে যেটাকে তুলতে হচ্ছে তোমাকে। তো সুতরাং এটাকে আমাকে কি করতে হবে? ডিসচার্জ করতে হবে। আমরা জানি না যে ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজ স্টোর আছে না নেই। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা বাল্বের সাহায্য নেবো, একটা লোডের সাহায্য নেবো, এবং আমরা এটাকে জাস্ট বাল্বের সাথে কানেক্ট করে দেবো। এতে কি হবে? বাল্বটা প্রথমে গ্লো করবে এবং আস্তে 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 ডিসচার্জ করে ওটাকে নিভিয়ে দেবে, ঠিক আছে? অর্থাৎ কমপ্লিটলি কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে। ওকে, এই কমপ্লিটলি ডিসচার্জ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এবার ক্যাপাসিটারটাকে বাল্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নেওয়ার পর আমরা কিন্তু এটার উপরে কাজ করব। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা ক্যাপাসিটারকে ডিসচার্জ করে নেওয়ার পর কাজটা করব। এটা হচ্ছে আদর্শ ক্যাপাসিটারের কিন্তু বৈশিষ্ট্য বা চরিত্র। আচ্ছা, এবার হচ্ছে কি ধারক বিভবের ঊর্ধ্বসীমা। দেখো এক্ষেত্রে আমি তোমাদের এই ধারকের যে বিভবের যে স্টোরের যে ঊর্ধ্বসীমা, সেটাকে আমি হয়তো এখানে দেখাতে পারছি না, কিন্তু তোমাদেরকেও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এটা তো ক্যাপাসিটার, এটা আমি এখানে চার্জ করব, ফুল চার্জ হয়ে গেল। দেখা গেল এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটার মধ্যে এতটা চার্জ সংগ্রহ করার মতো ক্ষমতা নেই, খুব অল্প পরিমাণ ভোল্টেজে নিতে পারে। দেখা গেলো যে 1 ভোল্ট নিতে পারে, কিন্তু আমি একে 1.5 ভোল্ট দিয়েছি। কি করবে? এ কি চার্জ স্টোর করবে না? এর তো কাজই চার্জ স্টোর করা, এবং এর তো কোনো ব্রেন নেই। দ্যাটস ওয়াই যে আমি 1 ভোল্টের বেশি নেব না, ঠিক আছে? বা এর মধ্যে কোনো কন্ট্রোল সার্কিটও নেই যে ওকে 1 ভোল্টের বেশি আমি দেবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে? ও কিন্তু 1.5 ভোল্টই কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? নিয়ে নেওয়ার পর ও কিন্তু আর সহ্য করতে পারবে না, ঠিক আছে? তখন কি হবে? এর যে ওপরে যে প্লেট, যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটা আস্তে আস্তে ব্রেক হবে। ব্রেক হয়ে যাওয়ার পর ও কী করবে? বাইরে বাতাসে কিন্তু এই চার্জটাকে ডিসচার্জ করতে থাকবে কন্টিনিউয়াসলি। এতে কি হবে? আমরা যখন এই যে ব্যাটারির যে ক্যাপাসিটি, সেটাকে ব্যাটারি থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নেওয়ার পর কি হবে? ও অটোমেটিক্যালি কিন্তু চার্জগুলোকে বাইরে বের করতে থাকবে, ঠিক আছে? এবং যদি এরকম হয়
প্রচণ্ড ঊর্ধ্ব বা উচ্চ বিভব সম্পন্ন কোনো উৎসের সাথে কানেক্ট করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে কী হবে, এই ক্যাপাসিটারটা কিন্তু পুড়ে যেতে পারে। ঠিক আছে, পুড়ে যাবে বা ছোট্ট একটা ছিদ্র হয়ে যাবে। তোমরা দেখবে ক্যাপাসিটার পুড়ে গেলে ম্যাক্সিমাম টাইমে ছিদ্র টাইপের একটা হয়ে যায়, একটা ফুটো হয়ে যায়। ঠিক আছে, মানে অর্থাৎ সেই দিক থেকে চার্জটা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং বাতাসে ডিসচার্জ হয়, যেহেতু সেটাকে একটা ছিদ্র করে দেয়। কারণ আমরা জানি ক্যাপাসিটারের মধ্যে কি থাকে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকে, স্থির তড়িৎ থাকে। এবং এই স্থির তড়িৎটা কী জিনিস, আমাদের যে বজ্রপাত হয় সেই বজ্রপাতের মতো। তোমরা জানো যে বজ্রপাত কিভাবে হয়, তোমরা দেখেছো আশা করি বিভিন্ন জায়গাতে, এবং তোমাদের যারা দেখেছো তারা অবশ্য জানো যে বজ্রপাত যখন হয় কোনো গাছের ওপরে, যখন বাজটা পড়ে, তখন কি হয়, একটা সরু সুতোর মতো একটা আগুন, সেটা কী হয়, গোটা গাছটাকে জড়িয়ে নেয়। ঠিক আছে, এরকমটা হয়তো তো সেটা কি, সেটা হচ্ছে আধান। ঠিক আছে, সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, এবং সেটা সবসময় মাটি পেতে চায়। ঠিক আছে, পজিটিভ হলে সে সবসময় নেগেটিভের কাছে যেতে চায় বা ভূমি পেতে চায়, অথচ যখন নেগেটিভ থাকবে তখনও কিন্তু সে মাটি পেতে চাইবে বা পজিটিভ পেতে চাইবে। সুতরাং সেইটা পেতে যাওয়ার সময় সে কিন্তু একটা সরু একটা রাস্তা কিন্তু তৈরি করে নেয়, এবং যেখানে কোথাও যদি টাচ করে সে জায়গাতে হয় ছিদ্র হয়ে যায় বা ফেটে যায়। ঠিক আছে, তো এই যে জিনিসটা, সেটা কিন্তু এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রেও, এই যে ক্যাপাসিটার, সেক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। যখন এই ক্যাপাসিটারের মধ্যে খুব হাই চার্জ অলরেডি স্টোর হয়ে যায় এবং যেটা ওর ক্ষমতার বাইরে, তখন সে কি করে, ওই ক্যাপাসিটারের যে বাইরেকার যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটাকে ফুটো করে দেয় এবং বাইরে বাতাসে সেটা ডিসচার্জ করে দেয় এবং একটা ছোট্ট ফুটো হয়ে যায়। ঠিক আছে, এটা তোমরা দেখতে পারবে এবং প্রচণ্ড দুর্গন্ধ হয়, কারণ ওটা ইনসুলেশনের দুর্গন্ধ। তো ক্যাপাসিটার পুড়ে গেলে আমরা এরকম ধরনের ব্যাপার বুঝতে পারি। ওই ক্যাপাসিটার পুড়ে যাওয়াটা, এটা কিন্তু এই ধারকের মূলনীতির এই কারণের জন্য পুড়ে, তার কারণ ধারক বিভবের ঊর্ধ্বসীমা ক্রস করে যায়। ঠিক আছে, যখন ধারক বিভবের ঊর্ধ্বসীমা ক্রস করে যাবে তখন কিন্তু এই ইনসুলেশনটা ব্রেক করে বাতাসে ডিসচার্জ হতে শুরু করবে। ক্লিয়ার? অথবা এর ভেতরে যে ডাইইলেকট্রিক মিডিয়াম থাকবে, তাকে যখন ক্রস করতে পারবে না, তো সেক্ষেত্রে ও ইনসুলেশনকে ক্রস করে দেবে। ঠিক আছে, বা এই দুটোর মধ্যেও ক্রস করে স্পার্কলিং জেনারেট করে কিন্তু পুড়িয়ে দিতে পারে। ঠিক আছে, তার কারণ কি, এদের মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, দেখা গেল এই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জের কাছাকাছি আসতে চাইছে। ঠিক আছে, এবং ওই ডাইইলেকট্রিক মিডিয়ামটাকেও কিন্তু সে নষ্ট করে দিচ্ছে, এবং যখন সে ডাইইলেকট্রিক মিডিয়ামটাকে নষ্ট করে দেবে, তো সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ যখন একসাথে হয়ে যাবে না, তখন একটা বিশাল বড় বিস্ফোরণ করবে। ঠিক আছে, যে কারণের জন্য কিন্তু ক্যাপাসিটারটা পুড়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবে। তো এটা হচ্ছে ধারকের যে মূলনীতি, তার মধ্যে একটা পার্ট। তার কারণ তোমাদের জেনে নেওয়া উচিত যে কোনো একটি ক্যাপাসিটারের গায়ে যখন তার ভ্যালুটা লেখা থাকবে, তোমরা দেখো এখানে আমি ছবিতে দেখাচ্ছি যে ক্যাপাসিটারের গায়ে কিন্তু একটা ভ্যালু লেখা আছে, কত ভোল্টেজ কিন্তু এই নিতে পারে। দেখতে পাচ্ছ তোমরা, সব লেখা রয়েছে। দেখো, এই ভোল্টেজের বেশি যদি আমরা এখানে দিতে শুরু করি, তাহলে কিন্তু এই ক্যাপাসিটারটা এরকম ঘটনা ঘটাবে, যেটা আমি এক্ষুনি তোমাদেরকে বললাম। ঠিক আছে, হয় ইনসুলেশন ব্রেক করবে অথবা বিস্ফোরণ করবে। ঠিক আছে, সুতরাং ধারকের যে মূলনীতি, তাতে ধারক বিভবের ঊর্ধ্বসীমা আমরা কিন্তু কখনো ক্রস করব না। আচ্ছা, এরপর আমরা দেখেছিলাম কি, আহিত পরিবাহী মাত্রই ধারক। আমরা আহিত পরিবাহী মাত্রই ধারক, এটাকে কিন্তু আমরা দেখেছিলাম। তো আহিত পরিবাহী মাত্রই ধারক মানে কি, তার মানে হচ্ছে এটাই যে যখন কোনো পরিবাহী আহিত অবস্থায় থাকবে, অর্থাৎ কোনো, ধরো এটা তো একটা পরিবাহী, এটা একটা তামার প্লেট, এর মধ্যে তো কোনো সজ্জা নেই, আছে কি, এর মধ্যে কোনো যন্ত্র নেই, এর মধ্যে কোনো রকম কোনো সেট আপ নেই, কিচ্ছু নেই। এটা কি, এটা একটা তারটা এইভাবে এসে এখানে একটা তামার পাতের সাথে কানেক্ট হয়েছে, এবং তার ঠিক উল্টো দিকে আর একটা তামার পাত এইভাবে রাখা হয়েছে। ঠিক আছে, তো কি হয় দেখো, এই তামার পাতে যদি আমরা পজিটিভ চার্জ দিই, আমরা তো একটা ব্যাটারি থেকে চার্জ তখনই এদিকে আসবে যখন একটা ক্লোজ সার্কিট থাকবে। যদি আমরা শুধুমাত্র চার্জ এখানে দিতে পারতাম, একটা পজিটিভ চার্জ যখন আমরা এখানে দিতে পারতাম, তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম যে পজিটিভ চার্জ যদি আমরা এই প্লেটটাতে দিই, অটোমেটিক্যালি এই প্রান্তটা খোলা থাকা অবস্থাতেও এই প্রান্তে কিন্তু অটোমেটিক্যালি নেগেটিভ চার্জ স্টোর হতে শুরু করবে। আমি যদি এই প্রান্ততে যদি আমরা পজিটিভ চার্জ দিতে শুরু করি না, পজিটিভ চার্জ ইনজেক্ট করতে থাকি, এই টপ প্লেটটা পজিটিভ চার্জে ভর্তি হয়ে যাবে, তার সাথে সাথে এই যে নিচের প্লেটটাও কিন্তু সমপরিমাণ নেগেটিভ চার্জে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো এই চার্জ দেওয়ার যে ব্যাপার, এবং এক্ষেত্রে সেই চার্জ ইনডিউসড হওয়া, অর্থাৎ আবিষ্ট হওয়া যে ব্যাপার, সেটা কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে হয়, এবং এটা কিন্তু পরিবাহীর মধ্যেই হচ্ছে, কারণ এটা একটা প্লেট, এটা একটা পরিবাহী। এটা কিন্তু কোনো ইনসুলেটিং লেয়ার নয়, এটা কিন্তু একটা পরিবাহী। ঠিক আছে, লোহা, তামা, কপার, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এরকম টাইপের ফয়েল এগুলো। ঠিক আছে, পাত, একটা পরিবাহী পাত। তো এই পরিবাহী পাতটা যখন কারেন্ট আমি দেব, পরিবাহী পাতের মধ্যে যখন চার্জ থাকবে, অটোমেটিক্যালি তার সামনে ও যা পাবে, এক্ষেত্রে যদি একটা অন্য কোনো দেওয়াল পাই, ঠিক আছে, তাহলে কিন্তু এই দেওয়ালটাকেও কিন্তু ও কিন্তু আর একটা প্লেট হিসেবে কনসিডার করে সেখানে কিন্তু নেগেটিভ চার্জ স্টোর করতে শুরু করবে। সেটা হতে পারে কম,
সে যাই হোক না কেন একটা ন্যূনতম ক্যাপাসিটেন্সও যদি ফর্ম করতে পারে, করবে। যেই ক্যাপাসিটেন্স ফর্ম করে সেই তো ক্যাপাসিটার। সুতরাং এটাই বলা হচ্ছে যে যদি দেখা গেল আমাদের দেওয়ালে কোনো তার চলে গেছে, ঠিক আছে, একটা তার এবং তারের মধ্যে দেখুন হাই ভোল্টেজ বা হাই কারেন্ট যাচ্ছে, তো সেক্ষেত্রে ওই তারের যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটা এখানে ডাইইলেকট্রিক মিডিয়াম, এবং তারটি হচ্ছে একটি প্লেট এবং দেওয়ালটি হচ্ছে আর একটি প্লেট হিসেবে কাজ করে। সুতরাং যে কোনো মানে আধান পরিবহন করছে এরকম ধরনের পরিবাহী, আহিত পরিবাহী, সেটাই হচ্ছে কিন্তু ধারক, সেটাই হচ্ছে কিন্তু ক্যাপাসিটার। এটা কিন্তু মনে রাখবে। সুতরাং তোমাদেরকে যদি বলে যে স্যার অ্যান্টেনা কি কখনো ক্যাপাসিটার হতে পারে, এক্স্যাক্টলি অ্যান্টেনা ক্যাপাসিটার। এই অ্যান্টেনাটার মধ্যে কারেন্ট যাওয়ার পর অ্যাকচুয়ালি কি এটা আহিত হচ্ছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো পোল রয়েছে, দেখতে পাচ্ছ, এই একটা পোল এবং দেখো এই একটা পোল, এবং দুটো পোলই কিন্তু কানেক্টেড রয়েছে। ওকে, অর্থাৎ একটা পোল যদি পজিটিভ আধানে আহিত হয়, অপর একটি পোল কিন্তু নেগেটিভ আধানে আহিত হবে। সুতরাং যদি এটা পজিটিভ আধানে আহিত হয় এবং এটা যদি নেগেটিভ আধানে আহিত হয়, দ্যাটস ওয়াই এদের মাঝখানে মধ্যবর্তী স্থানে কি রয়েছে, বাতাস রয়েছে। তাই এটা কি করবে, একটা বাতাস ডাইইলেকট্রিক মিডিয়াম হিসেবে কাজ করবে এবং এটা একটা ক্যাপাসিটার ফর্ম করবে। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে কি, এটা যদি পজিটিভ হয় এবং এটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ এটা পজিটিভ প্লেট এবং একটা নেগেটিভ প্লেট, দুটো প্লেটকে বাতাস দ্বারা সেপারেট করা রয়েছে, দ্যাটস ওয়াই এটা একটা ক্যাপাসিটার, এবং এই ক্যাপাসিটার ডাইইলেকট্রিক মিডিয়াম কি, এয়ার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো এই যে এই একটা অ্যান্টেনা, এটা যে অ্যান্টেনা সেটা তোমরা বুঝতে পারছো কি, অ্যান্টেনা তো এরকমই দেখতে হয়। তো এই অ্যান্টেনাটা একটা ক্যাপাসিটার। ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো যে এটা যদি নেগেটিভ বা এটা যদি পজিটিভ অথবা যদি উল্টোও হয়, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই যে কন্ডাক্টরটা, এই যে পরিবাহীটা, এটা হচ্ছে পজিটিভ আধানে আহিত এবং এই কন্ডাক্টরটা নেগেটিভ আধানে আহিত। দ্যাটস ওয়াই পজিটিভ আধান নেগেটিভ আধানের দুটো প্লেট পাশাপাশি রাখা রয়েছে এবং মাঝখানে বাতাস রয়েছে, সেটা ডাইইলেকট্রিক মিডিয়াম হিসেবে কাজ করছে। সুতরাং এই সেটআপটা একটা ক্যাপাসিটরের মতো আচরণ করছে। সুতরাং এই অ্যান্টেনাটা একটা ক্যাপাসিটর। তোমরা আরেকটা ভাবে বোঝার চেষ্টা করো। দেখো এক্ষেত্রে এ নম্বর পিকচারে আমি কি দিয়েছি, একটা ক্যাপাসিটারের যে সেটআপ সেটা দিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো ক্যাপাসিটারটা কি জিনিস, সুতরাং এটা আমি আর ডিসকাস করলাম না। এই যে বি নম্বর যে পিকচারটা, এটা কি, এটা ওই যে ছবিটা আমরা দেখলাম একটু আগে, সেই ছবিটাই কি, দুটো পোল রয়েছে, এদিকে একটা পোল এদিকে একটা পোল। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই পোলটা পজিটিভ আধানে আহিত এবং এই পোলটা দেখো অটোমেটিক্যালি নেগেটিভ আধানে কিন্তু আহিত হয়েছে। আবার এটা যেহেতু এসি সিগন্যাল দেওয়া রয়েছে, এটা যেহেতু একটা অ্যান্টেনা, তো একটা সাইডে যদি পজিটিভ আধানে আহিত হয়, অপর সাইডে নেগেটিভ আধানে আহিত হবে। আবার ঠিক উল্টো কিছুক্ষণ পর এদিকে পজিটিভ আধান নেগেটিভ আধানে আহিত হবে, আবার এদিকে তখন পজিটিভ আধানে আহিত হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যখনই এই পোলটা পজিটিভ আধানে আহিত হবে তখন এই পোলটা নেগেটিভ, এবং যখন এই পোলটা নেগেটিভ আধানে আহিত হবে তখন এই পোলটা পজিটিভ। অর্থাৎ দুটো প্লেট ডিফারেন্ট আধানে আহিত, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং এদের মধ্যবর্তী স্থানে বাতাস রয়েছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা ক্যাপাসিটার ফর্ম করছে। ক্লিয়ার, কিভাবে করছে তোমরা দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সি নম্বরে দেখো এই দুটো প্লেট রয়েছে এবং মাঝখানে দেখো একটা ক্যাপাসিটার সিম্বল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে কিন্তু একটা ক্যাপাসিটার রয়েছে, অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হচ্ছে। ঠিক আছে, আর ক্যাপাসিটেন্স যে ফর্ম করে আমরা তো জানি তাকেই ক্যাপাসিটার বলে। তাই এদের এই যে দুটো প্লেট, এই দুটো প্লেটের মধ্যে যে ক্যাপাসিটেন্স ফর্ম করছে, সেই ক্যাপাসিটেন্সটা হচ্ছে এই দুটো প্লেটের যে সংযোগ, এই দুটো প্লেটের যে কম্বিনেশন, তার দ্বারা সৃষ্ট ধারক, তার দ্বারা সৃষ্ট এই ক্যাপাসিটেন্স। ক্লিয়ার, তাই এটাকে আমরা এই সি নম্বর ছবিতে দেখিয়েছি এইভাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। অর্থাৎ এটা যে একটা অ্যান্টেনা, এটাকে ডাইপোল অ্যান্টেনা বলা হয়ে থাকে, দুটো পোল থাকে, তাই এটা আমাদের বাড়ির ছাদের উপরে লাগানো থাকে। এখন এগুলো অবসলিউট হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এখন বিভিন্ন ধরনের ইন্টারনেট টিভি, বিভিন্ন ধরনের ডিজিটাল চ্যানেল, বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, চ্যানেল সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, বা আদার্স বিভিন্ন ধরনের কেবল কানেকশন, এই সব কারণের জন্য কিন্তু এই ধরনের অ্যান্টেনা আর আমাদের বাড়ির ছাদের উপর লাগানো থাকে না। তো এই অ্যান্টেনাগুলো কিন্তু অনেক ঊনবিংশ শতাব্দীতে আমাদের বাড়ির ছাদের উপরে প্রায় প্রত্যেকের বাড়ির ছাদে এরকম লাগানো থাকতো, যাদের বাড়িতে টিভি থাকতো। তো যাই হোক, এই অ্যান্টেনাগুলো কিন্তু সব ক্যাপাসিটার ফর্ম করতে পারে। ঠিক আছে, আমরা মোটামুটি বিভিন্ন ধরনের অ্যান্টেনা, যেমন ডাইপোল অ্যান্টেনা, লুপ অ্যান্টেনা, ঠিক আছে, এই অ্যান্টেনাগুলো কিন্তু সবই এই ক্যাপাসিটার ফর্ম করতে পারে। ঠিক আছে, তো ক্যাপাসিটার এবং এই যে অ্যান্টেনা, এগুলো কিন্তু ইন্ডাকটেন্সও কিন্তু তৈরি করতে পারে। ঠিক আছে, সুতরাং আমরা এরকমভাবে কিন্তু এটা দেখবো না। তবে আমরা এইটুকু বলতে পারি, তোমাদেরকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে বা কখনো কোনো এক্সামে এটা আসে যে কি অ্যান্টেনা কি একটা ক্যাপাসিটার, তখন তোমরা অবশ্যই নিঃসন্দেহে বলবে হ্যাঁ, অ্যান্টেনা একটা ক্যাপাসিটার। এবং যদি তোমাদের ইন্টারভিউ কখনো কোশ্চেন করে বা তোমাদের আদার্স অন্য কোথাও যদি এরকম কোনো এক্সপ্লানেশন চাই, তোমরা অবশ্যই আশা করছি এই এক্সপ্লানেশনটা দিতে পারবে যে অ্যান্টেনা কি করে একটা ক্যাপাসিটার ফর্ম করছে। ওকে, বোঝা গেল? অর্থাৎ আহিত পরিবাহী মানেই যে
ক্যাপাসিটার সেটা কিন্তু বোঝানোর জন্য এই অ্যান্টেনা হচ্ছে একটা সুযোগ্য এক্সাম্পল। ওকে, তো আহিত পরিবাহী মানেই হচ্ছে ক্যাপাসিটার। ক্লিয়ার? এটুকু তোমরা বুঝতে পারলে, আশা করছি তোমরা বুঝতে পারলে যে অ্যান্টেনা কি করে ক্যাপাসিটার হতে পারে। ঠিক আছে, আমরা আর একটা প্রকার দেখব। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এই যে ছবিটা, এটা হচ্ছে একটা পরিবাহীর ছবি। ওকে, তোমরা দেখো এটা একটা ক্রস সেকশন করা রয়েছে। পরিবাহীর যে ভেতরে ইয়েলো কালার, এটা হচ্ছে কোর, অর্থাৎ এখানে একটা পরিবাহী রয়েছে এবং তার বাইরে একটা ইনসুলেটিং লেয়ার রয়েছে। দেখতে পাচ্ছ একটা তারের কি থাকে, তারের ভেতরে একটা মেটাল থাকে এবং তার বাইরে কি থাকে, একটা ইনসুলেটিং লেয়ার থাকে। তো এটা হচ্ছে সেই ইনসুলেটিং লেয়ারটা। এবং তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে সিম্বলটা, এটা একটা ল্যামডা সিম্বল। তোমরা অনেকে হয়তো এই সিম্বলটার সাথে পরিচিত। ওকে, এটা তোমরা কিউ দিয়েও ডিনোট করতে পারো, একটা প্লাস ল্যামডা এবং একটা মাইনাস ল্যামডা। এটা হচ্ছে প্লাস ল্যামডা, এটাকে আমরা প্লাস কিউ, এটাকে হচ্ছে মাইনাস ল্যামডা অর্থাৎ মাইনাস কিউ দিয়ে আমরা কিন্তু লিখতে পারি। কি দেখো, এই যে পরিবাহীটা, এই পরিবাহীটা যদি আহিত থাকে এবং এই পরিবাহীটা দেখো এক্ষেত্রে পজিটিভ আধানে আহিত, অর্থাৎ এই ভেতরে পরিবাহীটা থেকে দেখো একটা দাগ দিয়ে এখানে কি লেখা রয়েছে, ল্যামডা প্লাস। ওকে, প্লাস ল্যামডা, অর্থাৎ এখানে পজিটিভ চার্জ আহিত রয়েছে ভেতরে, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু এর বাইরে লেয়ারে নেগেটিভ চার্জ আহিত হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা ক্যাপাসিটার ফর্ম করছে, ভেতরে প্লাস বাইরে মাইনাস, অর্থাৎ ভেতরে একটা প্লাস প্লেট পজিটিভ প্লেট, বাইরে একটা নেগেটিভ প্লেট এবং মাঝখানে ডাইইলেকট্রিক মিডিয়াম হিসেবে ইনসুলেটিং লেয়ারটা। দ্যাটস ওয়াই এটা একটা কি ক্যাপাসিটার। ওকে, এবং এক্ষেত্রে যদি এই যে লেয়ার, এই যে লেয়ার বাইরেকার যে আস্তরণ, তার সাথে যদি একটা দেওয়াল লাগানো থাকে বা সেটা যদি আমাদের কোনো একটি প্লাস্টিক থাকে, যাই থাকুক না কেন, যার সাথেই টাচ করে থাকুক না কেন, সেটাও কিন্তু এক্ষেত্রে নেগেটিভ প্লেট হিসাবে কাজ করতে পারে। তো সুতরাং আমাদের বাড়ির মেঝে বা দেওয়াল যেখানে এই তারটি এইভাবে সাজানো থাকবে, এইভাবে এই সজ্জায় থাকবে, তো সেক্ষেত্রে তার নিচে হোক বা ওপরে হোক, ওটা কিন্তু একটা ক্যাপাসিটার ফর্ম করবে। ওকে, তো এটাকেই বলা হচ্ছে আহিত পরিবাহী সবসময়ের জন্য কিন্তু একটা ধারক। ওকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা আহিত পরিবাহী ধারকে পরিণত হতে পারে। ক্লিয়ার? দেখো ভেতরে হচ্ছে পজিটিভ কিউ এবং বাইরে হচ্ছে নেগেটিভ কিউ, অর্থাৎ পজিটিভ ল্যামডা নেগেটিভ ল্যামডা, তোমরা যাই বলবে তাই হবে। ওকে, তো ল্যামডাটা এক্ষেত্রে জাস্ট সূচক হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওকে, সূচক হিসাবে বোঝানো হয়েছে। তোমরা এই ল্যামডাটাকে তোমরা চার্জ হিসাবেও দেখতে পারো, কিউ হিসাবেও লিখতে পারো, তোমরা যে কোনো কিছু লিখতে পারো, কোনো অসুবিধে নেই, এটা তোমাদের বোঝার জন্য। ওকে, তো এক্ষেত্রে এখানে ল্যামডা দ্বারা ডিনোট করা হয়েছে পজিটিভ চার্জকে পজিটিভ ল্যামডা, নেগেটিভ চার্জকে নেগেটিভ ল্যামডা। ওকে, সুতরাং ভেতরে পজিটিভ প্লেট, বাইরে নেগেটিভ প্লেট, মাঝখানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম। এই যে অ্যারোগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে সবসময় পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে ফ্লো করে, তাই ইলেকট্রিক ফিল্ডটা এরকমভাবে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা ক্যাপাসিটার ফর্ম করে রয়েছে। ওকে, অর্থাৎ এটা কিন্তু একটা ক্যাপাসিটার ফর্ম করছে। ওকে, সুতরাং যে কোনো আহিত পরিবাহী মাত্রই কিন্তু ক্যাপাসিটার, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তার কারণ আমি একটু আগেই বললাম যে এক্ষেত্রে কিন্তু দেওয়াল হতে পারে, ঘরের মেঝে হতে পারে, যা কিছু হতে পারে, ওই আহিত পরিবাহীর উল্টো দিকে যে থাকবে তাকে কিন্তু একটা প্লেট হিসেবে কনসিডার করবে। কারণ আমরা জানি যে শুধুমাত্র যে পরিবাহী তার উপরে কিন্তু আধান স্টোর থাকে না, আধান কিন্তু যে কোনো ইনসুলেটিং লেয়ারের উপরেও কিন্তু স্টোর থাকতে পারে। কীরকমভাবে? কারণ আমরা জানি যে একটা চিরুনি, সে তো প্লাস্টিক, আমি যখন মাথায় চুলটা আঁচড়াচ্ছি না, তখন কিন্তু ওই চিরুনিতে হয় পজিটিভ অথবা নেগেটিভ কোনো না কোনো একটা চার্জ কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, যে কারণের জন্য ছোটো ছোটো কাগজের টুকরোগুলির কাছে নিয়ে গেলে কিন্তু সেটা কাগজের টুকরোগুলিকে চিরুনি অ্যাট্রাক্ট করে। তাহলে কি চিরুনিটা কি কোনো পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, সেটা কি কোনো পরিবাহী? কখনোই পরিবাহী না, সেটা কুপরিবাহী। কিন্তু তার মধ্যে যে চার্জের যে পরিমাণ সেটা হয়তো খুব ন্যূনতম, তবুও তো হচ্ছে। দ্যাটস ওয়াই যে এই আধান, এই যে চার্জ, এই চার্জটা ওর কাছে রাখতে গেলে, স্থিরতারিতিক যে চার্জ, সেই চার্জটা ওর কাছে রাখতে গেলে পরিবাহী কুপরিবাহী যাই হোক না কেন সে কিন্তু থাকতে পারে। সুতরাং দেওয়াল, মাটি, ঘরের ভিতরে কোনো ইনসুলেটিং কোনো যাই কিছু হোক না কেন সে কিন্তু হতে পারে। আমরা দেখব, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে যারা সিআরটি মনিটর রয়েছে বাড়িতে, কম্পিউটার বা যাদের টেলিভিশন রয়েছে, তোমরা দেখবে টিভিটা চালানোর পর তোমরা টিভির কাঁচের সামনে হাতটা নিয়ে যাবে, দেখবে হাতের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু ক্যাপাসিটার ফর্ম করছে। কেন? কারণ টিভির যে পিকচার টিউব তো প্রচণ্ড হাই ভোল্টেজ, এবং যে কারণের জন্য যে কাঁচ রয়েছে সেই কাঁচের ওই প্রান্তে হয় পজিটিভ অথবা নেগেটিভ চার্জ রয়েছে, এবং যখনই আমরা হাতটা নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, আমাদের লোমে সেটা আবিষ্ট হচ্ছে। আমাদের লোমগুলোর যে অগ্রভাগ, কারণ আমরা এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখব, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে স্থির তড়িৎ সব থেকে খুব সূক্ষ্ম যে অগ্রভাগ বিশিষ্ট কোনো স্থান, সেখানে কিন্তু সব থেকে বেশি পরিমাণে স্টোর হয়। ঠিক আছে? তো আমাদের যে লোম, প্রত্যেকটা লোমের অগ্রভাগ তো প্রচণ্ড সূক্ষ্ম, তাই প্রত্যেকটা লোমের অগ্রভাগে কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে
এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে চার্জ, সেই চার্জগুলি কিন্তু আবিষ্ট হতে পারে, আবেশের ফলে কিন্তু সেই চার্জ স্টোর হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের লোমের উপর বেশি এফেক্ট পড়ে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তাই যখন টেলিভিশনের স্ক্রিনের সামনে আমাদের হাতটা নিয়ে যাব, অটোমেটিক্যালি আমাদের হাতের যে লোমগুলি সেগুলি কিন্তু খাড়া হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা ক্যাপাসিটার ফর্ম করছে। হতে পারে এর ক্যাপাসিটেন্সের ভ্যালু খুবই ন্যূনতম, কিন্তু ক্যাপাসিটার তো ফর্ম করছে। এটাই হচ্ছে ধারকের মূলনীতির একটা পার্ট। আচ্ছা, এবারে আমি আসি বর্তনীতে ধারকের চিহ্ন। বর্তনীতে ধারকের চিহ্ন কি জিনিস তোমরা দেখো, এটা হচ্ছে একটা বর্তনী, মানে একটা সার্কিট। যদি এটা এখন ওপেন রয়েছে, এটা ক্লোজ নেই, আমি যখন এটাকে এখানে টাচ করে দেবো তখন সেটা ক্লোজ সার্কিট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে ওপেন রেখেছি, তার কারণ আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি সেই জিনিসটা। দেখো, এটা তো একটা ক্যাপাসিটার, দুটো প্লেট রয়েছে দেখো পাশাপাশি, ওকে। এখানে একটা সুইচ লাগানো রয়েছে, এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, দুটো ব্যাটারি লাগানো রয়েছে, অর্থাৎ এটা একটা ক্লোজ সার্কিট। অর্থাৎ এটা কি, এটা একটা সার্কিট, ঠিক আছে, এটা একটা বর্তনী। তো এই বর্তনীতে ক্যাপাসিটারের যে নির্দেশক, অর্থাৎ ক্যাপাসিটারকে আমরা কি সিম্বল দ্বারা ডিনোট করব, সেটা কি, এটা কিভাবে করব। দেখো, আমরা এটা, এই যে ক্যাপাসিটারটা, এটা কিন্তু কি ক্যাপাসিটার, আমি থিওরি পার্টে তোমাদেরকে বলেছিলাম পোলার, নন পোলার, এরকম অনেকগুলো ক্যাপাসিটার থাকে, আমরা টাইপসে সেগুলো দেখবো। তো এইটা হচ্ছে, এর কোনো পোলারিটি নেই, এটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমি জানি না। সুতরাং এই ক্যাপাসিটারগুলোকে কিভাবে ডিনোট করা হয়ে থাকে, দেখো আমি সিম্বলটা দিচ্ছি, দেখো এটা হচ্ছে সিম্বল, ক্যাপাসিটারের সিম্বল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যাপাসিটারের সিম্বল। তো এই সিম্বল দ্বারা কিন্তু ক্যাপাসিটারকে রিপ্রেজেন্ট করা হয়। এবং আমরা জানি এটা হচ্ছে ব্যাটারির সিম্বল, তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাটারির সিম্বল দ্বারা কিন্তু ব্যাটারিকে ডিনোট করা হয়ে থাকে। এই ব্যাটারির সিম্বল আর ক্যাপাসিটার সিম্বল অনেকটা একই রকমের দেখতে, শুধু ব্যাটারিতে একটা পজিটিভ একটা নেগেটিভের জন্য এরকম একটা ছোট একটা বড় থাকে। ক্যাপাসিটারের ক্ষেত্রে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা তো জানি না। তার কারণ কি, কারণ এদিকে একবার পজিটিভ হতে পারে, এদিকেও একবার পজিটিভ হতে পারে, আবার নেগেটিভটা উল্টো হতে পারে, ঠিক। তো সেই কারণের জন্যই কিন্তু এরকমটা। এবারে আমরা এটাকে নর্মাল নিয়ে আসি এবং এটাকে কি করব, আমরা যখন সুইচটাকে অন করব তখন দেখো চার্জ হয়ে গেল, ঠিক আছে। চার্জ হয়ে যাওয়ার পর যখন আমরা সুইচটাকে আবার খুলে দেবো, ঠিক আছে, তখন কি হবে, তখনও কিন্তু চার্জটা ডিসচার্জ হচ্ছে না, অর্থাৎ এটা একটা আদর্শ ক্যাপাসিটার। ক্লিয়ার, বোঝা গেল। এবার কি হবে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, আমি যখন এরকম সিম্বল দিলাম, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা হচ্ছে ক্যাপাসিটারের সিম্বল। এই সিম্বলটা দ্বারা কিন্তু আমরা বর্তমানে ক্যাপাসিটারকে ডিনোট করব। এবার যখনই আমরা এটাকে টাচ করিয়ে দেবো না, তখন এর মধ্যে যে চার্জ, আচ্ছা চার্জটা কত স্টোর থাকছে আমি একটু দেখে নিই, ঠিক আছে। এক্ষেত্রে এটা হচ্ছে 0.10 ফ্যারাডস রয়েছে, ঠিক আছে। এখানে 9 ভোল্ট অলরেডি আহিত হয়ে আছে, ঠিক আছে। এবং আমরা যখন এটাকে এখানে টাচ করিয়ে দেবো না, তখন দেখো জ্বলতে জ্বলতে আস্তে আস্তে ওটা কি হয়ে গেল, নিভে যাচ্ছে, অর্থাৎ চার্জটা কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা চার্জকে ডিসচার্জ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা আদর্শ ক্যাপাসিটার তার চার্জকে কিন্তু খরিত করবে না, অর্থাৎ চার্জকে কিন্তু ডিসচার্জ করবে না, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, ওকে। আর সার্কিটের মধ্যে বর্তনীতে ধারকের এই রকম চিহ্ন দ্বারা আমরা কিন্তু ডিনোট করে থাকবো, ঠিক আছে। এটাই হচ্ছে ধারকের মূলনীতির কিছু আলোচনা, ঠিক আছে। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখলাম যে ধারকের মূলনীতিগুলো অ্যাকচুয়ালি কী জিনিস। আমরা থিওরিতে যেগুলো পড়েছিলাম জাস্ট আমাদের সেগুলো গল্পের মতো লাগছিল, বাট আজকে আমরা চোখের সামনে সেটা দেখে অ্যাটলিস্ট বুঝতে পারলাম যে এই মূলনীতিগুলো অ্যাকচুয়ালি কী, আসলে কী, ঠিক আছে, ঘটনাটা কি ঘটছে কি, তাই তো। আজকের এই ধারকের যে মূলনীতি সে আলোচনার মধ্যে আমরা এটা জানতে পারলাম, ফার্স্ট যে ধারকের যে আধান, সেটা যে কোনো আমরা একটা প্লেটে যে পরিমাণ আধান স্টোর থাকবে সেই আধানটাকে কিন্তু আমরা নিয়ে ক্যালকুলেশন করব, বা আমরা বুঝবো যে ওই ক্যাপাসিটারে সেই পরিমাণ আধান স্টোর আছে। দেখো এখানে লেখা রয়েছে কি টপ, শুধুমাত্র টপ লেখা রয়েছে, বটম হলে শুধু বটম হতো, ঠিক আছে, বোঝা গেল। এরপর আমরা কি দেখেছিলাম যে আদর্শ ধারকের ক্ষেত্রে কি হবে, আদর্শ ধারকের ক্ষেত্রে যখন আমরা ক্যাপাসিটারকে ফুললি চার্জ করে দেবো এবং তারপর যখন আমরা উচ্চ বিভব সম্পন্ন যে উৎসটিকে সরিয়ে নেব বা কানেকশনটা ডিচার্জ করে দেবো, তখন কি হবে, এই ক্যাপাসিটারের ভ্যালুটা কিন্তু স্টোর থেকে যাবে, কখনো ডিসচার্জ হবে না। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা সেটাকে ডিসচার্জ না করাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ক্যাপাসিটারের ভ্যালুটা কখনো নিজে থেকে ডিসচার্জ হবে না। এটা হচ্ছে আদর্শ ধারকের বৈশিষ্ট্য, যে কারণের জন্য আমরা আদর্শ ধারককে নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই চার্জ যে ধারক, সেই ধারকটাকে আমরা কি করবো, ফার্স্ট ডিসচার্জ করে নেবো, দেন তারপর সেটাকে নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার, বোঝা গেল তো। এইভাবে ডিসচার্জ করে নেওয়ার পর কিন্তু আমরা কিন্তু সেই ধারকটাকে নিয়ে আমরা কিন্তু কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে আদর্শ ধারকের বৈশিষ্ট্য এবং এই ধারকের মূলনীতির একটা পার্ট, ওকে। এরপর আমরা কি দেখলাম যে ধারকের যে বিভবতা ঊর্ধ্বসীমা, যখন ধারকের যে ক্ষমতা, যে পরিমাণ চার্জ স্টোর করতে পারবে তার চেয়ে বেশি পরিমাণ যদি উৎস আমি দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে এই যে ধারকের যে সজ্জা, তার উপরে যে ইনসুলেটিং লেয়ার রয়েছে, সেই ইনসুলেটিং লেয়ার বা ইনসুলেটিং যে পাওয়ার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অথবা কি হবে, যে এই যে ডাইলেকট্রিক মিডিয়াম, সেই ডাইলেকট্রিক মিডিয়ামটাকে ভেদ করে ও কিন্তু পজিটিভ নেগেটিভের সাথে সংযোগ হওয়ার দ্বারা, যেহেতু এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সুতরাং অত্যধিক পরিমাণ চার্জ যদি স্টোর হয়ে যায়, তো সেক্ষেত্রে স্পার্কলিং জেনারেট করবে এবং সেটা বিস্ফোরণ ঘটতে পারে।
শুধু তাই নয়, এই ক্যাপাসিটরের যে ইনসুলেটিং লেয়ার সেটাকে ছিদ্র করে ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং আমরা আর কি দেখলাম, যে আহিত পরিবাহী মাত্রই ধারক। সে আহিত পরিবাহী অর্থাৎ কি, এই যে পরিবাহীটা, এই পরিবাহীটা যখন আহিত অবস্থায় থাকবে, অর্থাৎ এই পরিবাহীটা যে কোনো একটা প্লেটে যদি পজিটিভ চার্জ থাকে, আমরা যদি এই অপর দিকে যে কোনো একটা পদার্থ যদি থেকে থাকে, অটোমেটিক্যালি কিন্তু সেই পজিটিভ চার্জ সেই প্লেটের ওপরে বা সেই জায়গার ওপরে, সেটা হতে পারে তার, হতে পারে কোনো একটা বস্তু, সেটা কিন্তু নেগেটিভ ধারণ করবে, নেগেটিভ চার্জ কিন্তু তার মধ্যে আবিষ্ট করবে, ঠিক আছে। এবং সে নিজে একটা ক্যাপাসিটর ফর্ম করে বসে থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে ক্যাপাসিটরের যে মূলনীতি, তার একটা পার্ট। এবং আমরা জানি যে এই বর্তনীতে তার ধারকের যে একটা সিম্বল দ্বারা আমরা ডিনোট করে থাকি, সিম্বলটা কি জিনিস, এই সিম্বলটা হচ্ছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই সিম্বলটা হচ্ছে ক্যাপাসিটরের যে সিম্বল বর্তনীতে, সেটা হচ্ছে এই সিম্বল, আমরা এই সিম্বল দ্বারা ডিনোট করে থাকি, ঠিক আছে। যখন যেটা পোলারাইজড হলে পোলারাইজড, নন পোলারাইজড হলে নন পোলারাইজড, ঠিক আছে, সেরকমভাবে আমরা কিন্তু ডিনোট করে থাকি। পোলারাইজড কথা তো আমরা জানি যে এটা একটা পোল থাকবে, পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকবে, এবং নন পোলারাইজের ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ কোনো নির্দিষ্ট টার্মিনাল থাকবে না। ক্লিয়ার? তো আজকে এই ধারকের যে মূলনীতি, তার প্র্যাকটিক্যাল এই পর্যন্তই। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে ধারকের মূলনীতি কী জিনিস, তার যে থিওরির সাথে প্র্যাকটিক্যাল কতটা সত্য। এবং তোমাদের যদি এর পরেও কোথাও কোনো অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।